আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমাকে একটু জানিয়ে দাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সো হোপফুলি সব কিছু ঠিক আছে এবং দেখা যাচ্ছে। আমরা শুরু করে দিব আমাদের আজকের ক্লাস। আজকে আমরা বাংলা বানান নিয়ে আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আশা করি ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাস থেকে বাংলা বানানের যে 5 নাম্বার তোমাদের পরীক্ষা আসে, এই 5 নাম্বার তোমরা খুব ইজিলি ক্যাপচার করতে পারবা। ওকে, সো আমাকে একটু জানিয়ে দাও। ওকে, অল ক্লিয়ার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ওকে, সবাই একটু জয়েন করে ফেলো। আজকে হচ্ছে আমরা বাংলা বানানের নিয়ম এই টপিকটা নিয়ে আলোচনা করব। বলো তো এই টপিকটা থেকে কত নাম্বার আমাদের পরীক্ষা আসবে? কেউ কি বলতে পারবা? এই টপিকটা থেকে আমাদের পরীক্ষায় কত নাম্বার মানে কত নাম্বার আসবে? এইটা থেকে আমাদের পরীক্ষায় কত নাম্বার আসবে বলতে পারবা? কত নাম্বার আসবে? উত্তর হচ্ছে 5 নাম্বার আসবে। কত নাম্বার? 5 নাম্বার। ওকে, এবং তুমি যদি আজকের ক্লাসটা করো, জাস্ট আজকের ক্লাসটা যদি করো, তাহলে দেখবা যে 5 নাম্বার তুমি খুব ইজিলি ধরতে পারবে ইনশাল্লাহ। সো একটা ক্লাস করে তুমি কিন্তু 5 নাম্বার অ্যাচিভ করতে পারবা, জাস্ট একটা ক্লাস করে। অ্যান্ড অবশ্যই আজকের ক্লাসে তোমরা নোট করবা। ক্লাসের শেষে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং ক্লাসের শেষে তোমাদেরকে এই স্লাইডটাও দিয়ে দেওয়া হবে। অ্যান্ড তোমরা দেখেছো যে আমাদের 3 জনকে আজকে হচ্ছে আমরা আমাদের হচ্ছে নোট কন্টেস্টে আমরা হচ্ছে 3 জনকে আমরা অ্যাড করেছি। 3 জনকে আমরা হচ্ছে যারা প্রথম হয়েছে তাদের 3 জনকে নিশ্চয়ই তোমরা দেখেছো না? তাদের 3 জনকে নিশ্চয়ই ডেফিনেটলি তোমরা দেখেছো। সো তাদেরকেও একটু দেখাবো তোমাদেরকে। আমি একটু দেখিয়ে দিই তাদেরকে যে কোন কোন 3 জন আমাদের নোট কন্টেস্ট হচ্ছে জয় হয়েছে। আমরা সেই 3 জনকে একটু দেখাবো। তো আশা করি তোমরা আমাদের এই টপিক 3টাও কিন্তু আমাদের নোট হবে। সো তোমরা এই 3টা টপিক, এটা হচ্ছে তোমরা 3টা টপিকে হচ্ছে নোট করবা। নোট করলে তোমরা তোমাদেরকে হচ্ছে আমরা নেক্সট ইয়েগুলোতে তোমাদেরকেও আমরা হচ্ছে ছোট্ট করে আমরা হচ্ছে তোমাদেরকেও পুরস্কার দিব। এবং যারা যে 3 জন প্রথম হয়েছে তারা হচ্ছে আমাদের নোট কন্টেস্টে তোমাদেরকে আমরা জানিয়ে দিব যে তোমরা হচ্ছে তোমাদের ঘরে প্রাইজ চলে যাবে। অ্যান্ড এটা তোমাদের কুরিয়ারে হচ্ছে তোমাদের ঘরে আমরা হচ্ছে প্রাইজটা পাঠিয়ে দিব। এবং ইনশাল্লাহ তোমাদের বেস্ট কিছু আমাদের কোর্সে অপেক্ষা করতেছে। তোমরা অবশ্যই নোট করবা, আজকের ক্লাসটা অবশ্যই নোট করবা। অ্যান্ড কোন কোন টপিকগুলো আবার আমাদের নেক্সট আমাদের যেই 3টা টপিক হবে, এই 3টা টপিকের উপর আবার আমাদের নোট কন্টেস্ট হবে। সো নেক্সট 3টা টপিক, অর্থাৎ আজকে বানান একটা, এরপর হচ্ছে বাকি যেগুলো আছে এগুলোর উপরও আমাদের আলাদা আলাদা নোট কন্টেস্ট হবে। কথা বুঝাতে পারছি তোমাদেরকে? সো আমাদের নোট কন্টেস্ট কিন্তু 3টা টপিকের উপর হবে। কয়টা টপিক? আজকে থেকে নেক্সট 3টা টপিক। ব্যাপারটা বুঝতে পারছো? আজকে থেকে নেক্সট 3টা টপিক। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো আমরা কি শুরু করে দিব আমাদের আজকের ক্লাসটা? আমাকে একটু জানাও। আমরা আশা করি যে আমরা আমাদের আজকের ক্লাসটা আরম্ভ করে দিতে পারি। ওকে, ভেরি গুড। জি, সব কিছু ঠিক আছে। ওকে, ভেরি গুড। তাহলে আমরা শুরু করে দিব আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, তো চলো আজকের তুমি জাস্ট যদি একটা ক্লাস যদি করো তাহলে তোমার 5 নাম্বার নিশ্চিত হবে। ওকে, একটা ক্লাস করলেই তোমার হচ্ছে 5 নাম্বার তুমি পারবা, 5 নাম্বার নিশ্চিত হবে। তো চলো তাহলে আমরা সরাসরি আমাদের আজকের ক্লাসের আলোচনায় চলে যাই। সো প্রথমেই আমরা আজকের ক্লাসের প্রথম নিয়ম, আমরা এরকম অনেকগুলো নিয়ম পড়বো এবং ওই নিয়মের আন্ডারে যতগুলো কোশ্চেন রয়েছে আমরা সেই কোশ্চেনগুলো আমরা চেষ্টা করব সলভ করার জন্য। ওকে, আচ্ছা, তো দেখো আমরা প্রথমেই যে নিয়মটা নিয়ে আমরা আলোচনা করব ওই নিয়মটা হচ্ছে যে আমরা যদি দেখি দেশ, খাতা কলম নিয়ে রেডি থাকো, দেশ, জাতি, ভাষা, এই 3টা জিনিসের সবসময় রস্বীকার বসে। কি বলছি বলো তো?
দেশ যদি হয় এবং জাতির নাম যদি বোঝায় এবং যদি ভাষা বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে রস্যিকার বসবে, অর্থাৎ সেই ক্ষেত্রে কখনোই দীর্ঘিকার বসবে না। যেমন ধরো আমরা যদি বলি বাঙালি, তাহলে বাঙালি এটা একটা জাতির নাম। সো এই বাঙালি বানান এটা আসলে ভুল বানান, বাঙালি বানান এটা ভুল। তাহলে শুদ্ধ বানান কি হবে বলো তো? শুদ্ধ বানান হচ্ছে বাঙালি। শুদ্ধ বানান কি হবে? শুদ্ধ বানান হচ্ছে বাঙালি। তেমনি ভাবে বলো তো, যদি বাংলাদেশি, যদি আমরা যদি বানানটার কথা যদি বলি, বাংলাদেশি বানান, বাংলাদেশি বানান, তাহলে বলো তো বাংলাদেশি বানানটা কি হবে? বাংলাদেশি, ঠিক আছে? এটা হচ্ছে শুদ্ধ বানান। ভারতী যদি বলি, তাহলে ভারতী, দেখছো? ভারতী। ওকে, ভাষার নাম যদি বলি, যদি বলি আরবি, হ্যাঁ আরবি, এখানে কিন্তু রস্যিকার হবে, দীর্ঘিকার হবে না। ইংরেজি, ইংরেজি। যদি বলি ফার্সি, যদি বলি ফার্সি, তাহলে দেখো এখানে কি হবে? রস্যিকার হবে। তাহলে দেশ, জাতি, ভাষা, এগুলোতে কি হয় বলো তো? এগুলোতে রস্যিকার হয়। দেশ, জাতি, ভাষা, এই তিনটাতে কি হয় বলো? রস্যিকার হয়। তাহলে কি হয় না? তো হচ্ছে দীর্ঘিকার হয় না। যদি বলি পাকিস্তানি, তাহলে দেখো পাকিস্তানি, পাকিস্তানি, ঠিক আছে? দেখছো, এই যে দেখো রস্যিকার বসছে। কথা বুঝতে পারছো? দেশ, জাতি, ভাষা, এগুলোতে কি হবে? রস্যিকার হবে। তবে যদি দেখো ইয় প্রত্যয় যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে দীর্ঘিকার বসে। ইয় প্রত্যয় যুক্ত হলে, ইয় প্রত্যয় যুক্ত হলে কি বসে বলো তো ভাইয়া? দীর্ঘিকার বসে। হ্যাঁ, ওকে। ইয় প্রত্যয় যুক্ত হলে সেই ক্ষেত্রে কি বসে বলো তো ভাইয়া? দীর্ঘিকার বসে। যেমন দেখো মঙ্গোলীয়, মঙ্গোলীয়, দেখছো এখানে কিন্তু দীর্ঘিকার। খেয়াল করে দেখো, যখন আমরা ভারতী বলি তখন এটা একটা জাতির নাম, এই জন্য এখানে রস্যিকার। কিন্তু যদি ইয় প্রত্যয় যুক্ত করি ভারতীয়, তখন দেখো এটা কিন্তু দীর্ঘিকার। এখানে ইয় প্রত্যয় যুক্ত হয়েছে ভারত যোগ ইয়, ভারতীয়। এরকম আরো হতে পারে জাতীয়, জাতীয়, ঠিক আছে? এখানে দীর্ঘিকার। দেশীয়, এখানে কি? দীর্ঘিকার। বুঝছো? আবার মনে রাখবা, তিনটা দেশের নাম আছে যেগুলোতে আমরা জানি দেশের নামে রস্যিকার হয়, দেশের নামে কি হয়? রস্যিকার হয়। কিন্তু তিনটা দেশ আছে যেগুলোতে রস্যিকার বসে। যেমন খেয়াল করে দেখো, একটা হচ্ছে চীন, দেখো চীনে কিন্তু দীর্ঘিকার বসে, চীনে কিন্তু দীর্ঘিকার বসে। আবার দেখো শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কাতে কি বসে? শ্রীলঙ্কা, এখানে কি? দীর্ঘিকার বসে। আরেকটা আছে মালদ্বীপ, মালদ্বীপ, এই তিনটাতে দীর্ঘিকার বসে। বাকি পৃথিবীর সকল দেশে রস্যিকার বসে, বাকি পৃথিবীর সকল দেশে রস্যিকার বসে। হ্যাঁ, ভারতীয় রস্যিকার, কিন্তু ইয় প্রত্যয় যখন যুক্ত করে ভারতীয়, তখন কিন্তু আবার দীর্ঘিকার। ঠিক আছে, বুঝছো? ওকে, তাহলে কনসেপ্টটা কি ধরা গেছে বলো তো? এই নিয়মটা কি আমরা কি বুঝতে পারছি? অর্থাৎ কখন রস্যিকার বসে আর কখন দীর্ঘিকার বসে। অর্থাৎ এই ইয় প্রত্যয় যখন যুক্ত হবে, ঠিক আছে ভাইয়া? এতদিন ভুল লিখে আসছি, হ্যাঁ অনেক অনেক, আজকের ক্লাস করলে বুঝতে পারবা যে অনেক বানান ভুল লিখে আসছো। এটা শুধু একটা দুইটা বানান না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি পরের নিয়মে যেতে পারি বলো তো ভাইয়া? আমরা কি পরের নিয়মে যেতে পারি? ওকে, এরপর দেখো আমরা একটু দেখি, রেপের পর ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হবে না। রেপের পর ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হবে না। এখানে ইয় প্রত্যয়টা একটু বুঝাই দেন। দেখো ইয় প্রত্যয়টা একটু বুঝাই দিই। ধরো মঙ্গল শব্দটা কি? মঙ্গল, মঙ্গল যোগ ইয়, দীর্ঘই অন্তস্থ, তাহলে কি হয় বলো তো? তাহলে হয় মঙ্গলীয়, ঠিক আছে? মঙ্গলীয়। জাস্ট এই যে দেখো, এইটা হচ্ছে দীর্ঘই আর এটা হচ্ছে অন্তস্থ অ, হয়ে গেল ইয়। বুঝছো? এটাই হচ্ছে কনসেপ্ট। ভাই আমি যশোরের মারুফ ভাইয়ের ছোট ভাই, আপনার সাথে আমার দু একবার কলে কথা হয়েছে। আচ্ছা নিশান, বুঝছো? আচ্ছা, ইয় প্রত্যয়টা বুঝাই দিলাম। আচ্ছা এবার দেখো, এরপর বলা হচ্ছে যে রেপের পর ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হয় না। আচ্ছা দ্বিত্ব মানে কি? দ্বিত্ব মানে হচ্ছে দুইবার। দ্বিত্ব মানে কি বলতো? দুইবার। অর্থাৎ যদি কোনো শব্দে রেপ বসে, তাহলে সেটার পরে ওই ব্যঞ্জনটা, রেপ বসলে ওই ব্যঞ্জনটা আর দ্বিত্ব হয় না, দুইবার হয় না। যেমন দেখো ধৈর্য, খেয়াল করো তো, এই যে ধৈর্য বানান, ঠিক আছে? দেখো রেফ আছে, আছে না নাই বলো তো? বলো রেফ আছে না নাই? আছে, বলো রেফ আছে, আছে, আছে। তাহলে ধৈর্য বানানটাকে আমরা যদি এইভাবে যদি লিখি ধৈর্য, তাহলে এটা ভুল হবে। কেন ভুল হবে বলো তো? কারণ দেখো এখানে এই একটা জ, আবার এই যে দেখো এইটা আরেকটা ঝ, এটা তো জফালা, জফালা জ তো একই জিনিস। তাহলে দেখো এই যে দেখো এখানে দুইবার বসছে না, এই জন্য এই বানানটা ভুল। আচ্ছা এইবার তোমরা বলো তো, কার্য বানান কোনটা সঠিক বলো তো? তোমার কাছে কোনটা মনে হচ্ছে কার্য বানান কোনটা সঠিক?
এইটা বুঝতে পারলে আরেকটা বানান তুমি পারবা, সেটা হচ্ছে কার্যালয় বানান কোনটা সঠিক, কার্যালয় এটা কোনটা সঠিক, এরপর হচ্ছে কার্যালয়, বলো তো কোনটা সঠিক হবে। যদি এইটা বুঝতে পারো তাহলে এই দুটো বানানো পারবা। আচ্ছা খেয়াল করো, তাহলে দেখো কার্য বানান এখানে যেহেতু জ আছে, সো জ থাকলে এখানে আবার জ, এটা আসলে ভুল, তাহলে শুদ্ধ বানান হচ্ছে এইটা। ওকে, তাহলে কার্য বানানে যদি জফলা না হয়, মানে দুইবার যদি না হয়, তাহলে বুঝতেই পারতেছো এইখানে আসলে শুদ্ধ বানান হচ্ছে এইটা। আজকের ক্লাসটা করো, 5 নাম্বার আমি তোমার ধরাই দিব। তুমি আজকের ক্লাস করে তুমি জাস্ট বাংলাভাষ বই থেকে একটু প্র্যাকটিস করে নিবা, বাংলাভাষ বই থেকে জাস্ট একটু প্র্যাকটিস করে নিবা, চোখ ভুলাই নিবা, তুমি নিশ্চিত 5 মার্ক পারবা, নিশ্চিত 5 মার্ক পাবা, কোনো সন্দেহ নাই। এবং যাদের কাছে বাংলাভাষ বই আছে তারা খুলে দেখো, বাংলাভাষ বইতে কিন্তু যেমন সরেয় দিয়ে যতগুলো বানান আছে সবগুলো কিন্তু তোমাদেরকে দেওয়া আছে, সরেয়া দিয়ে যত গুরুত্বপূর্ণ বানান আছে সব দেওয়া আছে, ক দিয়ে যত গুরুত্বপূর্ণ বানান আছে সব দেওয়া আছে। এইভাবে আমাদের পুরো বইতে গুরুত্বপূর্ণ বানানগুলো হাইলাইটস করে দেওয়া আছে, যাতে এগুলো পড়ে যাতে পরীক্ষার হলে 5 মার্ক পেতে পারো। ওকে, আচ্ছা এরপর খেয়াল করে দেখো, তাহলে বুঝতে পারছো ব্যাপারটা, বুঝতে পারছো? আচ্ছা তাহলে এখানেও কি হবে, কার্যালয় বানান এইটা হবে। এইবার তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, অনেকে এখন এটা ভুল করবে, 1 নাম্বার বানান দৈর্ঘ্য, 2 নাম্বার বানান দৈর্ঘ্য, একটাতে প্রথমটাতে জফলা আছে পরেরটাতে জফলা নাই। এখন বলো তো ভাইয়া কোন বানানটা শুদ্ধ, বলো তো কোন বানানটা শুদ্ধ, বলো তো এই দুটোর মধ্যে কোন বানানটা শুদ্ধ? এই দুটোর মধ্যে কোন বানানটা শুদ্ধ? এখন অনেকে মনে করবা ভাইয়া এখানে জফলা নাই তাহলে এইটা শুদ্ধ না। খেয়াল করে দেখো এইখানে প্রথম এই যে দৈর্ঘ্য, এখানে হচ্ছে গ যোগ জ, খেয়াল করে দেখো গ যোগ ঝ, ঘ যোগ জ, ঘ যোগ জ, তাহলে দেখো এখানে তো 2 ধরনের বর্ণ, এখানে কি সেম বর্ণ না, রেপের পর ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হয় না, দ্যাট মিন্স এইটা বোঝায় যে যেই বর্ণটা বসতেছে ওই বর্ণটা পরবর্তীতে আর রিপিট হয় না, সো এখানে তো ডিফারেন্ট বর্ণ। তাহলে দৈর্ঘ্য বানান এখানে কিন্তু এই নিয়ম অনুযায়ী না, তোমরা অনেকে ভুল করো। তাহলে দৈর্ঘ্য বানান 1 নাম্বার যেটা এটা হচ্ছে সঠিক। আমি কি বুঝাইতে পারছি? 1 নাম্বার যেটা এটা হচ্ছে সঠিক। এবার বলো তো এই নিয়মটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, এই নিয়মটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ঠিক আছে, ওকে, তাহলে এখানে আমাদের সঠিক কোনটা, প্রথম যেটা এটা হচ্ছে সঠিক। কথা কি বুঝাইতে পারছি? এই যে যারা 2 নাম্বারটা উত্তর করছে তাদের উত্তর কিন্তু ভুল, এটা কিন্তু প্রথমটা সঠিক হবে। তাহলে আমরা কি পরের নিয়মে যেতে পারি বলো তো? আমরা কি পরের নিয়মে যেতে পারি? ওকে, এবার আসলে আমরা একটু পরের নিয়মে দেখি। এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। এই নিয়মে বলা হচ্ছে যে কোনো একটা সন্ধিবদ্ধ শব্দে যদি দেখো পূর্ব পদে, আমরা জানি সন্ধিবদ্ধ শব্দে 2টা পদ থাকে, এটা যদি পূর্ব পদ হয় তাহলে এটা হচ্ছে পরপদ। ওকে ফাইন, তাহলে বলা হচ্ছে যে সন্ধিবদ্ধ শব্দে পূর্ব পদের শেষে যদি ম থাকে, পূর্ব পদের শেষে কি থাকে বলো তো? ম থাকে, ম, পূর্ব পদের শেষে ম থাকে, এবং পরপদের শুরুতে যদি এই 3টা বর্ণ, এই 4টা বর্ণ থাকে, এই 4টা বর্ণ কি কি? এই 4টা বর্ণ হচ্ছে ক, খ, গ, ঘ, এই 4টা বর্ণ থাকলে সেই ক্ষেত্রে অনুস্বার হয়। এই যে অনুস্বার হয়, অনুস্বার হয়। এই বর্ণগুলোর, এই বানানগুলোর ক্ষেত্রে আমরা উ ক দিই, যেটা ভুল। সে ধরো বললাম অহংকার, দেখো বানানটা আমরা অনেকেই এইরকম লিখি, অহংকার, আমরা অনেকে এরকম লিখি না বলো তো? লিখি, আচ্ছা লিখি, কিন্তু বানানটা আসলে হবে এইরকম, অহংকার। এখন কথা হচ্ছে ভাই কেন, খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো, কেন? এর কারণটা হচ্ছে যে দেখো আমরা যদি শব্দটাকে যদি বিশ্লেষণ করি তাহলে অহম যোগ কার, অহংকার, তাই না? অহম যোগ কার, এটা মিলে শব্দটা হয় অহংকার। তাহলে দেখো তো এই যে দেখো, এই যে দেখো পরপদের শেষে ম আছে না? আছে, দেখছো পরপদের শেষে ম, দেখছো? এরপর দেখো এই যে পূর্বপদের শুরুতে ক, খ,
খ গ ঘ। এবার দেখো এই যে পূর্বপদের শুরুতে আছে ক, দেখো আছে কে ক, তাহলে বানান কি হবে বলো তো? বানান হবে অনুস্বার, তার মানে শুদ্ধ বানান হবে অহংকার, এটা হচ্ছে শুদ্ধ অহংকার। আবার খেয়াল করে দেখো ভয়ঙ্কর, তাহলে বানানটা বিশ্লেষণ করলে হয় ভয়ং যোগ কর। এবার বলো তো ভয়ঙ্কর বানান কোনটা হবে বলো? অলংকার বানান কোনটা হবে বলো তো? অলং যোগ কার, বলো তো কোনটা হবে? শুভঙ্কর বানান কোনটা হবে? শুভম যোগ কর, বলো তো এই বানানগুলো কোনটা হবে? সন্ধির ক্ষেত্রে মানে হচ্ছে এগুলো হচ্ছে সন্ধিবদ্ধ শব্দ, মানে এগুলো হচ্ছে সন্ধিবদ্ধ শব্দ। অনেক রকমের শব্দ গঠন হয় না? সমাসের মাধ্যমে শব্দ গঠন হয়, প্রকৃতিবদ্ধের মাধ্যমে শব্দ গঠন হয়, তাই না? উপসর্গের মাধ্যমে শব্দ গঠন হয়, তো সন্ধির মাধ্যমে যে শব্দগুলো তৈরি হয়, ঠিক আছে? তাহলে বুঝতে পারতেছো এই বানানগুলো কি হবে বলো তো? এই বানানগুলো কি হবে বলো তো? এই বানানগুলোতে অনুস্বার হবে, তাহলে কি হবে? এই বানানগুলো হবে ভয়ঙ্কর, ভয়ঙ্কর বানানটা কি হবে বলো তো? অলংকার, অলংকার বানানটা কি হবে? শুভঙ্কর, শুভঙ্কর, ঠিক আছে? আচ্ছা এইবার বলো তো সঙ্গীত বানান কি হবে? সঙ্গীত, সঙ্গীত বানান আমরা প্রায় সময় এরকম লিখি না বলো তো? সঙ্গীত, বলো সঙ্গীত এভাবে লিখি না? আদতে কি বানানটা এমন হবে? না। সঙ্গীত বানানকে যদি বিশ্লেষণ করি সমযোগ গীত, তাহলে দেখো এই যে দেখো পূর্ব পদের শেষে ম, দেখছো? পরপদের শেষে এই যে দেখো গ, দেখো গ, তাহলে বুঝতেই পারতেছো বানানটা হবে সঙ্গীত, সঙ্গীত। অনুস্বার হবে, কথা কি বুঝাইতে পারছি? অনুস্বার হবে। তবে কিছু বানান মনে রাখবা, যেমন এগুলোতে কিন্তু অনুস্বার হবে না, এগুলো কিন্তু প্রত্যয় সাধিত শব্দ, অঙ্ক ক হবে, এগুলো তো অনুস্বার হবে না। তারপর দেখো শশাঙ্ক, এগুলো যদি একটু পরে আসবে, হ্যাঁ। তারপর হচ্ছে কি কিনাঙ্ক, বুঝছো? এগুলো একটু পরে আসবে, সমস্যা নেই। তাহলে বলো তো ভাইয়া এই নিয়মটা কি বুঝাইতে পারছি? এই নিয়মটা কি বুঝছো? আচ্ছা অনেকে বলছো যে আগের নিয়মটা রিপিট করার জন্য, আমি আগের নিয়মটা রিপিট করতেছি। আগের নিয়মটা হচ্ছে রেপ যদি কোনো শব্দে থাকে, যেই শব্দের সাথে যেই বর্ণের সাথে রেপ বসে ওই বর্ণটা আর দুইবার হয় না। যেমন দেখো এই যে ধৈর্য, এখানে দেখো রেপ আছে, রেপ থাকার পর এই যে দেখো এখানে একটা জ আছে না, এই জটা এখানে দেখো আবার বসছে, মানে জ মানে কি? জফালা, জফালা তো একই জিনিস। তাহলে এই যে বসছে এটা ভুল, এটা হবে জফালাটা আর হবে না, অর্থাৎ এইটা শুদ্ধ। একই রকম যদি বলি কার্য, তাহলে এই যে কার্য রেপ বসছে, এখানে জ আছে না? আছে। এখন জটা যদি আবার বসাই, মানে জটা যদি জফালা আকারে আবার বসাই, জ আর জফালা একই বর্ণ, একই জিনিস, তাহলে এটা ভুল। এটাই বলছে আমাদের পরের নিয়মে। ওকে, তাহলে এই নিয়মটা বুঝছো? ভাই বাংলাবাজ বই অর্ডার করব কিভাবে? বাংলাবাজ বই অর্ডার করবা তোমরা তোমাদের, আমি সবসময় বলি যে দুইটা বই একসাথে অর্ডার করার জন্য, তাহলে তোমাদের একটা কুরিয়ার ফি লাগবে। এই যে ফার্স্ট পেপার এইটা আর সেকেন্ড পেপার এইটা, দুইটা একসাথে আমাদের তানভীর স্যার পেজ থেকে বই দুটো অর্ডার করবা। ওকে, এই দুটো বই তোমরা আমাদের তানভীর স্যার পেজ থেকে, বন্দি পাঠশালার পেজে না, এই দুটো বই অর্ডার দিতে হবে তানভীর স্যার পেজ থেকে। হ্যাঁ, আমাদের যেই পেজটা থেকে এখন তোমাদের লাইভ ক্লাস হচ্ছে ওইখানে হচ্ছে তোমরা নক দিবা। হ্যাঁ, এবং তোমরা চাইলে বই দুটো তোমরা কুরিয়ারেও নিতে পারবা, মানে হোম ডেলিভারিতেও নিতে পারবা, কুরিয়ারেও নিতে পারবা, আবার চাইলে হোম ডেলিভারিতেও নিতে পারবা। এই দুটো বই রাখো, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। এই দুটো বই রাখো, আর কিছুই লাগবে না। ঠিক আছে, বুঝাইতে পারছি? আচ্ছা, ওকে, তাহলে আবার বলতেছি যে যদি কখনো দেখো ভাইয়া বানান পরীক্ষায় পড়বে কিভাবে, শিখবো কিভাবে, যেহেতু আপনার MCQ নাই, ভাই ক্লাসটা করো, কিভাবে কোশ্চেন আসে ওটা আমি বুঝাই দিব। আচ্ছা, আবার বলতেছি কোন শব্দ বিশ্লেষণ করলে যদি দেখো ওই শব্দটার প্রথম পদের শেষে যদি ম থাকে, যেমন অহংকার, বিশ্লেষণ করলে পাই অহম যোগ কার। এখন এখানে নিয়মে বলছে যে সন্ধিবদ্ধ শব্দে যদি দেখি শেষ পদে, যদি দেখো যে শেষ পদে ম আছে, যেমন দেখো এই যে অহংকার, এই যে দেখো শেষে কি আছে? ম আছে, ঠিক আছে। এরপর দেখো যদি এই যে পূর্ব পদের শুরুতে যদি এই ক খ গ থাকে, মানে শেষ পদের শুরুতে, তাহলে দেখো এই যে এখানে পরপদ মানে শেষ পদ এটা না, তাহলে দেখো এই যে শেষ পদের শুরুতে আছে কি? ক, এই যে দেখো ক আছে না, তাহলে ক থাকলে এই ধরনের বানানগুলোতে অনুস্বার বসবে, এই জন্য অহংকার বানানটা হবে এইরকম, অহংকার। বুঝছো? এবার বুঝছো এটা? অর্থাৎ এইরকম হবে না, অহংকার এইরকম হবে না। ক দিয়ে আমরা লিখি, এই বানানটা আসলে ভুল, এটা হবে না, ঠিক আছে।
আচ্ছা, এরপর দেখো আমরা একটু এইটা একটু বুঝি। এগুলো খুব সহজ পড়াশোনা, কঠিন পড়াশোনা কিন্তু না, একটু ভালো করে খেয়াল করলেই হবে। আচ্ছা, এরপর দেখো কারি বানান কখন দীর্ঘিকার বসে এবং কখন রসিকার বসে। মনে রাখবা, সাধারণত ব্যক্তির ক্ষেত্রে কারি বানানে দীর্ঘিকার হয়। ব্যক্তি, যেমন খেয়াল করে দেখো ছিনতাইকারী, ছিনতাইকারী, দেখছো এই যে ছিনতাইকারী, দেখো দীর্ঘিকার। উপকারী, উপকারী কি দীর্ঘিকার। সাহায্যকারী, সাহায্যকারী, দেখো দীর্ঘিকার। দেখছো এগুলো কিন্তু ব্যক্তি বুঝায়, তাই না? এরপর আরো কি হতে পারে, সহকারী দীর্ঘিকার, সহকারী দীর্ঘিকার। দেখছো এগুলোতে কি আছে, দীর্ঘিকার আছে। কিন্তু কারি বানানে যদি রস্যিকার বসে তখন কিন্তু আর ব্যক্তি বুঝাবে না। সে ধরো দরকারি, হ্যাঁ দরকারি, তরকারি, তরকারি, হ্যাঁ সরকারি, সরকারি, পাইকারি, এগুলোতে কিন্তু রসিকার, পাইকারি। অনেক কিছু আছে যেমন ব্যক্তি বোঝায়, যেমন দানকারী, সাহায্যকারী, বুঝছো, ক্ষমাকারী, এগুলোতে কিন্তু আবার দীর্ঘিকার। হ্যাঁ এই যে গুড, এটা তো সহজ নিয়ম, এটা বুঝছো কিনা বলো তো? ভাই আপনার বইগুলো কিনলে কি বোর্ড বই পড়তে হবে? না, ওই দুটো বই কিনলে আর বোর্ড বই পড়তে হবে না, কোনো বই লাগবে না। কারণ তুমি বাংলা প্রথম পত্রে তোমার গদ্য পদ্যগুলো দেওয়া থাকে না, এখানে গদ্য পদ্যগুলো শুধু দেওয়া আছে তাই না, একেবারে ব্যাখ্যা বিশ্লেষণ সহ লাইন বাই লাইন ব্যাখ্যা সহ দেওয়া আছে প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা গদ্যের। সো তোমাকে আর বোর্ড বই পড়া লাগবে না, কারণ এই বোর্ড বইতে যা আছে এখানে তার সবই আছে, এর থেকে বেশি আছে। ঠিক আছে, ওকে। একজন বলছে তরবারি, তরবারিতে তো কারি নাই, তরবারিতে কি কারি আছে? তরবারি বিদেশি শব্দ, এই জন্য এখানে রসিকার বসবে। ঠিক আছে, ওকে, বুঝছো এই নিয়মটা, বুঝতে পারছো? এগুলো কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যখন ক্লাস করো তখন তোমাদের ক্লাসের সবগুলো তোমাদের রায়হান ভাইয়া কিন্তু যা প্রবলেম তোমরা ক্লাসে এই যে কমেন্ট করো, সবগুলা কমেন্ট কিন্তু তোমাদের রায়হান ভাই তোমাদের কিন্তু প্রবলেমগুলো সলভ করে দেয়, বুঝছো? তো তোমরা হচ্ছে তোমাদের রায়হান ভাইকে একটা থ্যাংক ইউ দাও যে ক্লাসের মধ্যেই তোমরা, আমিও সলভ করে দিচ্ছি, আবার কমেন্টে তোমাদেরকে রিপ্লাই দিয়ে তোমাদের রায়হান ভাইও আবার সলভ করে দিচ্ছে। পাইকারি বানানটা ভুল, ও সরি 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 সরি, পাইকারি, পাইকারি, ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে ভাই, প্রিতে তরবারি বইয়ের জন্য কেমন কন্ট্যাক্ট করতে হবে বললেন প্লিজ। এটা বন্দি পাঠশালার পেজে যোগাযোগ করো তরবারি বইয়ের জন্য। স্লাইডগুলো ক্লাসে শেষ হলে দিয়ে দিব, হ্যাঁ। ওকে ঠিক আছে, এরপর আসো, এটা খুবই গুরুত্বপূর্ণ বানান, মানে বাংলা বানানের মধ্যে যত নিয়ম আছে, তো তরবারি মানে কি? তরবারি মানে হচ্ছে অস্ত্র, অস্ত্র মানে তরবারি মানে বুঝো না, অস্ত্র। তো এটা হচ্ছে তোমার পরীক্ষার, এটা মানে কি তোমার ভালো রেজাল্ট করার অস্ত্র হচ্ছে তরবারি বই। নামটা সুন্দর না, তরবারি, ঠিক আছে। আচ্ছা, বিদেশী শব্দে দীর্ঘিকার হবে না, বিদেশী শব্দে রসিকার হবে, রসিকার, হ্যাঁ ওকে ওকে ফাইন, কথা বুঝতে পারছো? আচ্ছা এইবার আসো, এটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম, আমি একটু বুঝাই। ধরো কোনো শব্দের শেষে দীর্ঘিকার আছে, কোনো একটা শব্দের শেষে দীর্ঘিকার আছে, এরকম একটা শব্দের আমরা উদাহরণ দিই, যেমন আমাদের বিলাসী গল্প আছে না, বিলাসী। তাহলে দেখো এই যে বিলাসী, দেখো শব্দের শেষে কি আছে, দীর্ঘিকার আছে, আছে আছে। এখন বলা হচ্ছে কোনো একটা শব্দের শেষে দীর্ঘিকার আছে, ওই দীর্ঘিকার যুক্ত শব্দের সাথে যদি এইগুলো যদি যুক্ত হয়, তয় ভ, তা, ত, কা, নি, গণ, পরিষদ, জগৎ, জন, বৃন্দ, কুল, সমূহ, বিদ্যা, এগুলো যুক্ত হলে শেষের যে দীর্ঘিকারটা আছে এই দীর্ঘিকারটা রসিকার হয়ে যায়। শেষের দীর্ঘিকার কি হয়ে যায়, রসিকার হয়ে যায়। বুঝো নাই না? আচ্ছা খেয়াল করো, এবার তোমাকে একটু বুঝাই। ধরো এখানে আমি বিলাসী বানানটা লিখলাম, এখন বিলাসীর সাথে যখন আমি তা যুক্ত করব, ধরো এখান থেকে আমি এইটা নিলাম, এই যে তা নিলাম, দেখছো এই যে তা আছে না, তা,
তাহলে এইবার বলা হচ্ছে এই যে শেষের যে দীর্ঘিকারটা আছে এই দীর্ঘিকারটা রস্যিকার হয়ে যাবে। কি হয়ে যাবে বলো তো? এই দীর্ঘিকারটা রস্যিকার হয়ে যাবে। তাহলে দেখো তো এটা কি হবে? এটা হবে বি লা সি তা। দেখছো দীর্ঘিকার কি হয়ে গেছে? দীর্ঘিকার হয়ে গেছে রস্যিকার। সিম্পল। আচ্ছা ধরো এবার আমি প্রাণী, প্রাণী শব্দের সাথে, প্রাণী শব্দে দীর্ঘিকার, এখন প্রাণী শব্দের সাথে যদি বিদ্যা যুক্ত করি তাহলে বলো তো বানানটা কেমন হবে? প্রাণী শব্দের সাথে যদি বিদ্যা যুক্ত করি তাহলে বলো তো বানানটা কেমন হবে? বলতে পারবা? বলো বানানটা কেমন হবে? দেখো যদি বলি মন্ত্রী, এটা কিন্তু দীর্ঘিকার, কিন্তু মন্ত্রীর সাথে যদি এই যে তয় ভ যুক্ত করি, এই যে দেখো তয় ভ যুক্ত করলে বলো তো বানানটা কেমন হবে? বলো বানানটা কেমন হবে? তাহলে দেখো প্রাণীর সাথে যদি বিদ্যা যুক্ত করি তাহলে হয়ে যাবে প্রাণী বিদ্যা, এইবার কিন্তু হয়ে যাবে রস্যিকার, প্রাণী বিদ্যা। দেখছো? খেয়াল করো ভালো করে। তাহলে মন্ত্রীর সাথে যখন আমি তয় ভ প্রত্যয় যুক্ত করব তখন হয়ে যাবে কি? মন্ত্রিত্ব। কি হয়ে যাবে বলো তো? মন্ত্রিত্ব। খেয়াল করো কি হয়ে যাবে? মন্ত্রিত্ব। কি হয়ে যাবে বলো? মন্ত্রিত্ব। আচ্ছা ধরো আমি লিখলাম মনোযোগী, মনোযোগী দীর্ঘিকার। আচ্ছা এইটার সাথে তা প্রত্যয় যুক্ত করলে বলো তো বানানটা কেমন হবে? বলো বানানটা কেমন হবে? দেখো দায়ী, এই দায়ী বানানে আমরা বসাই দীর্ঘিকার, কিন্তু দায়ীর সাথে যদি তয় ভ প্রত্যয় যুক্ত করি তাহলে বলো তো বানানটা কেমন হয়ে যাবে? ওকে, তাহলে দেখো মনোযোগীর সাথে যখন আমি তা যুক্ত করি তখন হয়ে যাবে কি? রস্যিকার, মনোযোগী তা। ওকে, দেখছো এইবার এইটা হয়ে গেছে কি? দীর্ঘিকারটা হয়ে গেছে রস্যিকার। দেখছো মনোযোগী, মনোযোগিতা। খেয়াল করে দেখো দায়ী, এটার সাথে যখন তুমি যখন তয় ভ প্রত্যয় যুক্ত করো তখন হয়ে যায় কি? দায়িত্ব। কি হয়ে যায় বলো তো? দায়িত্ব। ভেরি গুড। তাহলে বুঝতে পারতেছো? এই নিয়মটা বুঝছো? বলো তো এই নিয়মটা বুঝছো? অর্থাৎ কোন শব্দে দেখো এবার তুমি নিয়মটা এবার ভালোভাবে বুঝবা। শব্দের শেষে দীর্ঘিকার আছে এমন শব্দের সাথে এই শব্দ বা শব্দাংশগুলো যুক্ত হলে, কোন শব্দ? এই শব্দ বা শব্দাংশগুলো যুক্ত হলে, তাহলে শব্দের শেষের দীর্ঘিকার রস্যিকার হয়ে যায়। শব্দের শেষের দীর্ঘিকার কি হয়ে যায় বলো তো বাবা? রস্যিকার হয়ে যায়। ভেরি গুড। যেমন দেখো একাকী, একজন উদাহরণ দিছে একাকী। দেখো একাকীতে দীর্ঘিকার, কিন্তু এটার সাথে তুমি যদি একাকিত্ব বলো তাহলে দেখো এখন হয়ে গেছে কি? একাকিত্ব। এইবার হয়ে গেছে কি? দীর্ঘিকার হয়ে গেছে রস্যিকার। দীর্ঘিকার হয়ে গেছে কি? রস্যিকার। ভেরি গুড। এইবার আসো অনেকগুলো উদাহরণ আমরা একটু প্র্যাকটিস করি। একটু খেয়াল করে দেখো। দেখো মন্ত্রী, মন্ত্রিত্ব, বিলাসী, বিলাসিতা, মনোযোগী, মনোযোগিতা। দেখছো সহযোগী আছে দীর্ঘিকার, কিন্তু যখনই তুমি তা যুক্ত করছো তখন দীর্ঘিকার হয়ে গেছে রস্যিকার। অংশী বানানে দীর্ঘিকার, কিন্তু যখনই তুমি এটার সাথে ত যুক্ত করছো এবার হয়ে গেছে রস্যিকার। অবতরণী দীর্ঘিকার, কিন্তু এটার সাথে যখনই তুমি কা যুক্ত করছো তখন এই যে দেখো অবতরণিকা, এবার দীর্ঘিকার হয়ে গেছে রস্যিকার। একাকী দীর্ঘিকার, কিন্তু একাকিনী যখন তুমি নি যুক্ত করছো তখন এই দীর্ঘিকার হয়ে গেছে রস্যিকার। কর্মচারী দীর্ঘিকার, কিন্তু যখন কর্মচারীর সাথে গণ যুক্ত করছো তখন এই দীর্ঘিকার হয়ে গেছে রস্যিকার। নারী বানানে দীর্ঘিকার, কিন্তু যখন তুমি নারী গণ বলবা তখন হয়ে যাবে রস্যিকার। তেমনি ভাবে প্রাণীর সাথে প্রাণী জগৎ, প্রাণী সমূহ, প্রাণীকুল, প্রাণীবিদ্যা। গুণী বানানে দীর্ঘিকার, কিন্তু যদি বলো গুণীজন তাহলে হয়ে যাবে রস্যিকার। যদি বলো গুণী বৃন্দ তাহলে হয়ে যাবে কি? রস্যিকার। ঠিক আছে? এইবার বলো জিনিসটা কি সহজ না কঠিন? বলো তো সহজ নাকি কঠিন? একদম সহজ। যদি একটু যদি জিনিসটা বুঝার জন্য যদি চেষ্টা করো, তোমরা যারা নোট করো তাদেরকে একটু বলবো যে তোমরা সব উদাহরণ লেখার দরকার নাই। তুমি তো ক্লাসে সব উদাহরণ লিখতে পারবে না, দু তিনটা করে উদাহরণ লিখে রাখো। সব উদাহরণ লিখতে হবে না, কারণ সব উদাহরণ লিখতে গেলে পড়ায় মনোযোগ দিতে পারবে না। এই নিয়মটা বলো তো আজকে কে প্রথম শিখছো? এই নিয়মটা আজকে কে প্রথম শিখছো বলো? এই নিয়মটা আজকে কে প্রথম শিখছো বলো তো? কে প্রথম শিখছো? ওকে, আচ্ছা এইবার আসো আমরা একটু এই নিয়মটার দিকে একটু তাকাই। আচ্ছা খেয়াল করো। আচ্ছা তোমরা বলো তো বানানটা কি মুখস্থ নাকি মুখস্থ? কে বলতে পারবা বলো তো? বানান কোনটা, এক নাম্বারটা নাকি দুই নাম্বারটা? বলো, উত্তর করো। এক और দুই,
1 और 2 বলো তো কোনটা? এক নাম্বার নাকি 2 নাম্বার? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এইটাই আমরা আজকে শিখব। ধরো কোনো যদি শব্দ যদি অর্থবোধক হয়, অর্থবোধক হলে অর্থবোধক শব্দ প্লাস এটার সাথে বসবে দন্তস হস থ, আর শব্দ যদি অর্থহীন হয় প্লাস তার সাথে বসবে দন্তস হস ত। ওকে, এবার খেয়াল করো জিনিসটা, এবার 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 দেখো, এবার দেখো ধরো আমি বললাম মুখ। আচ্ছা, মুখ এটার কি অর্থ আছে বলো তো? কথা বলো, মুখ এটার কি অর্থ আছে বলো? আছে? এটার কি অর্থ আছে? আছে। তাহলে মুখের যদি অর্থ থাকে তাহলে অর্থবোধক প্লাস দন্ত সহস্থ, তাহলে কি হবে বলো তো? মুখস্থ। এটা হচ্ছে শুদ্ধ বানান। আচ্ছা, এইবার তোমরা বলো তো পরাস্ত বানান কোনটা হবে? পরাস্ত এইটা নাকি পরাস্থ? বলো তো কোনটা হবে? কোন বানানটা সঠিক? একটু খেয়াল করে দেখো কোন বানানটা সঠিক বলো। তাহলে দেখো এই যে পড়া, এটার কি কোনো মিনিং আছে? পড়া না, পড়া এটার কোনো মিনিং নাই। হ্যাঁ, পর বললো এটার মিনিং আছে, কিন্তু পড়া ওইটার কোনো মিনিং নাই। তাহলে এটা কি হবে বলো তো? এটা হবে পরাস্ত। ঠিক আছে, কি হবে? পরাস্ত। এবার দেখো বলো তো ঠোঁটস্থ এটা কি হবে? ঠোঁটস্থ এটা কি হবে? তাহলে দেখো ঠোঁট এটার মিনিং আছে না, তাহলে হবে ঠোঁটস্থ। দেখো মধ্যস্থ কি হবে? মধ্য এটার কি মিনিং আছে না, তাহলে হবে মধ্যস্থ। আচ্ছা, ক্ষতিগ্রস্ত এটা কি হবে? এইটা অনেকেই পারবা না। ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত নাকি ক্ষতিগ্রস্ত? বলো তো কোনটা হবে? বলো কোনটা হবে? প্রথমটা নাকি দ্বিতীয়টা? একটু বুঝার জন্য চেষ্টা করো, প্রথমটা নাকি দ্বিতীয়টা? এখন তোমরা অনেকেই মনে করতে পারো যে ভাইয়া এখানে তো ক্ষতি, এটা তো মিনিং আছে না রে। দেখো শব্দটা কিন্তু ক্ষতিগ্র। এই যে তুমি দেখো দন্ত সহস থ, এটাকে তুমি বাদ দাও, এটাকে বাদ দিলে শব্দটা হচ্ছে ক্ষতিগ্র। এখন ক্ষতির মিনিং আছে, ক্ষতিগ্র এটার কিন্তু কোনো মিনিং নাই। খেয়াল করে দেখো শব্দটা যদি বলে যে ক্ষতিগ্র, এই যে দেখো ক্ষতিগ্র, এটার সাথেই তো দন্ত সহস ত যুক্ত হবে কিংবা দন্ত সহস থ যুক্ত হবে, তাই না? তাহলে বলো তো এই যে ক্ষতিগ্র, এটার কি কোনো মিনিং আছে? নাই। এই জন্য এটা হবে কি? ক্ষতিগ্রস্ত। আর তাছাড়া মনে রাখবে এই যে গ্রস্ত বানান যখন এই যে গয় রফালা, এটা তো এমনিতেই কোনো মিনিং নাই। সো মিনিং না থাকলে এটার সাথে সব সময় দন্ত সহস ত বসবে। সো এবার তুমি ক্ষতিগ্রস্ত বলো, বাধাগ্রস্ত বলো, যাই বলো, এখানে দন্ত সহস ত হবে। ঠিক আছে, বুঝছো? এই যে তোমরা সবাই বলতেছো ক্ষতিগ্রস্ত, এটা কিন্তু ক্ষতিগ্রস্ত না, এটা ক্ষতিগ্রস্ত। কারণ এই যে দেখো মূল শব্দটা কিন্তু গ্রস্ত। এখন গ্রস্ততে গয় রফালা এটার কিন্তু কোনো মিনিং নাই, গয় রফালা এটার কোনো মিনিং নাই। সো এটা হবে ক্ষতিগ্রস্ত, ত হবে। ওকে, তবে একটা শব্দ যেটা ব্যতিক্রম, যেটা তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিশ্বস্ত। এই যে বিশ্ব, এটার মিনিং আছে, মিনিং আছে না? হওয়ার কথা ছিল বিশ্বস্ত, কিন্তু শব্দটা হচ্ছে বিশ্বস্ত। ঠিক আছে, এই শব্দটা ব্যতিক্রম, এটা নোট করে রাখো, এটা মনে রাখবা। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসলে পরে আবার ঝামেলা করবে তোমরা। তাহলে বলো তো কোন এই 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 বিশ্বস্ত, এই বানানটা কি বুঝতে পারছো? বিশ্বস্ত। ওকে, দেখো বিশ্ব এটার মিনিং আছে, তবু এটা হচ্ছে কি? বিশ্বস্ত। কি হয়েছে বলো? বিশ্বস্ত। আচ্ছা ফাইন, এবার আসো আমরা এখন চলো কিছু উদাহরণ দেখি, এন্ড সেই উদাহরণগুলো একটু দেখি ভালো করে। যেমন দেখো এই যে কণ্ঠ মিনিং আছে, এই জন্য দেখো কণ্ঠস্থ, গৃহস্থ, মধ্যস্থ। আবার দেখো এই যে ব্যস্ত, এখানে বয় রফালা এটার কোনো অর্থ নাই। গ্রস্ত, গয় রফালা এটার কোনো অর্থ নাই। পরাস্ত, পয় রফালা এটার কোনো অর্থ নাই। বিন্যস্ত, ভিন্ন এটার কোনো অর্থ নাই। হ্যাঁ, ভিন্ন এটার অর্থ আছে, কিন্তু ভিন্ন এটার কোনো অর্থ আছে নাই। অস্ত, অ এটার কোনো অর্থ নাই। এই জন্য দেখো এগুলো তো হচ্ছে দন্ত সহস ত, দন্ত সহস ত। ঠিক আছে, আর এই যে দেখো উপরগুলোতে হচ্ছে দন্ত সহস থ। আমি কি বুঝাইতে পারছি বলো তো? আমি কি বুঝাইতে পারছি? বাবা তোমাদের পরীক্ষায় কেমন কোশ্চেন আসে এটার জন্য আমরা অনেক বোর্ডের কোশ্চেন সলভ করব, এত প্যারা নেওয়ার কিছু নাই। আগে কনসেপ্টটা ভালো করে বুঝো, পরে বোর্ডের কোশ্চেন সলভ করো, কোনো সমস্যা নাই। পর্যাপ্ত সময় আছে, বোর্ডের কোশ্চেন সলভ করতে পারবা। আগে কনসেপ্ট ভালো করে বুঝো।
ঠিক আছে ভাইয়া? অসুস্থ, দেখো এই যে শব্দটা হচ্ছে সুস্থ, সু এটার কিন্তু অর্থ আছে, সু শব্দের অর্থ হচ্ছে ভালো, এজন্য হবে কি সুস্থ। আর তাছাড়া সুস্থ বানান এটা কিন্তু আমরা কখনো সুস্থ এরকম লিখো জীবনে কোনোদিন একবার লিখছো এই সুস্থ বানান এটা এইভাবে লিখছো না। সো এখানে তো কনফিউশন হওয়ার সুযোগই নাই। ভাইয়া কেমনে বুঝবো কোনটার মিনিং আছে? আরে বলদ, এই যে কণ্ঠ এটা তো মিনিং আছে, এই যে দন্ত সহজ থ এটা বাদ দিবি, এটা বাদ দিলে এই যে কণ্ঠ এটা তো মিনিং আছে। গৃহস্থ এই যে জয়পালা এটা তো গৃহ, এটা তো অর্থ আছে, এটা তো অর্থবোধক শব্দ, এটা বুঝার কি আছে? ঠিক আছে আচ্ছা, এইবার আসো খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবার আসো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কখন বয় দীর্ঘকার ভূ হয়, কখন ভয় রসুকার ভূ হয়। মোটা দাগে যদি বলি এই তিনটা শব্দ মনে রাখবা, ভুবন ত্রিভুবন ত্রিভুজ, ভুবন ত্রিভুবন ত্রিভুজ, এই তিনটা শব্দে ভয় রসুকার। বাকি যেগুলো আছে ভূমি ভূগোল, স্পেশালি ভূগোল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বুলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই বানানগুলো অর্থাৎ ভয় দীর্ঘকার ভূ যখন বসে তখন এটা ভূমি, ভূমি বা এটা মাটি সংক্রান্ত অর্থ দেয়, এটা ভূমি বা মাটি সংক্রান্ত অর্থ দেয়। আর ভয় রসুকার ভূ যেটা, এটা ভূমি বা মাটি সংক্রান্ত অর্থ দেয় না। তুমি দেখো এই যে ভূমি, ভূমি মানে কি? মাটি, ভূগোল, ভূকম্প, ভূপৃষ্ঠ। আর এই যে ভুবন মানে কি? পৃথিবী। আচ্ছা পৃথিবী কি মাটি? বলো, পৃথিবী কি ভূমির সাথে সম্পর্কিত? পৃথিবী মানে কি ভূমি বুঝায় না? ত্রিভুবন ত্রিভুজ। অর্থাৎ খুব সহজ করে মনে রাখলে তোমরা মনে রাখবা এই তিনটা বানানে ভয়ের সাথে রস্যুকার হয়, বাকি বানানগুলোতে ভয়ের সাথে দীর্ঘকার হয়। আমি কি বুঝাইতে পারছি বলো তো? আমি কি বুঝাইতে পারছি? যারা নোট করবা একদম ঝটপট নোট করে ফেলো। ভয় রস্যুকার ভূ, এই তিনটা বানান ভয়ের সাথে রস্যুকার হয়, আর এই বানানগুলো ভয়ের সাথে দীর্ঘকার হয়। ঠিক আছে? বুঝাইতে পারছি? আচ্ছা একজন বলছো সূর্যাস্ত, তুমি যদি আমার নিয়মের সাথে যদি মিলাও তাহলে দেখো সূর্যাস্ত এখন মূল শব্দ কিন্তু সূর্যা। এখন বলো সূর্য এটার অর্থ আছে, সূর্যা এটার কিন্তু কোনো অর্থ নাই, তাহলে অর্থ না থাকলে কি হবে? সূর্যাস্ত। আর এটা সন্ধির নিয়মে সূর্য যোগ অস্ত, অস্ত শব্দ থেকে এটা আসছে। হ্যাঁ সেটা যেহেতু অস্ত, এখানে তুমি দন্তস্বর স্তই দিতে হবে। ওকে, নোট করা শেষ? ডান হয়েছে? ভূম মানে মাটি থেকে আসছে, ভূমি। তাহলে আবার বলছি ভুবন বানান পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে ভুবন বলো, ত্রিভুবন বলো, ত্রিভুজ বলো, এগুলো পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে। এই বানানগুলোতে, এই বানানগুলোতে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এইগুলোতে এই তিনটা বানান, এগুলোতে ভয় রস্যুকার ভূ বসে। ভুল নাকি ভুল না? ভুল বানানে রস্যুকার, ভুল, ভুল বানানে রস্যুকার। হ্যাঁ, আবার তোমরা অনেকে বলতেছো ভূত, ভূত বানানে কিন্তু দীর্ঘকার। এখন ভুল বানানে মানে দীর্ঘকার দেয় এমন মানুষ আসলে খুব পাওয়া মুশকিল। আমরা সবাই ভুল বানান রস্যুকার দিয়েই লিখি, এগুলো কমন বানান। এই কমন বানানগুলো আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে না। ঠিক আছে? আচ্ছা, কমন বানানগুলো আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। এইবার দেখো খুব গুরুত্বপূর্ণ, এইটা খুবই গুরুত্বপূর্ণ। কখন ধয় রস্যুকার দু হয়, কখন দয় দীর্ঘকার দু হয়, এটা আমরা অনেকেই পারি না। পারি? আচ্ছা বলো তো দুর্বল বানান কোনটা? দুর্বল এটা নাকি ধয় রস্যুকার? দুর্বল বলো তো কোনটা? বলো কোনটা? দুর্বল বানান কোনটা বলো? দুর্বল প্রথমটা নাকি দ্বিতীয়টা? বলো দুর্বল বানান কোনটা? মানে জাস্ট আমি পরে নিয়ম শেখাচ্ছি, আগে তুমি দেখি যে তোমাদের আসলে বেসিক কি অবস্থা, তোমরা আসলে জিনিসটা বুঝতে পারো কিনা। ওকে, তাহলে প্রথমটা নাকি দ্বিতীয়টা বলো তো? প্রথমটা নাকি দ্বিতীয়টা বলো? এইখানেই আমাদের ঝামেলা, দেখছো? এইখানেই আমাদের ঝামেলা। এখন খেয়াল করে দেখো তো, ব্যাপারটা হচ্ছে ধয় দীর্ঘকার দূর বসে যখন দূর বুঝায়, দূর, দূর বুঝায়, দূর, দূর, ডিস্টেন্স, দূর যখন বুঝাবে তখন ধয় দীর্ঘকার দূর বসবে। আবার বলছি যখন দূর বুঝাবে, দূর, দূর, দূরত্ব, ডিস্টেন্স যখন বুঝাবে
তখন ধয়ের সাথে, তখন এই দয়ের সাথে দীর্ঘকার হবে। কি হবে? দীর্ঘকার হবে। এখন বলো তো দুর্বল মানে কি? দূরের বল। দুর্বল মানে কি? যার বল নাই। দুর্বল মানে কি? দূরের বল? বলো না। তাহলে দুর্বল বানান এটা সঠিক। এবার তোমরা বলো 1 নাম্বার বানান দুর্ঘটনা। দুর্ঘটনা এটা সঠিক নাকি দুর্ঘটনা এটা সঠিক? সরি, এটা রসুকার। দুর্ঘটনা কোনটা সঠিক বলো? দীর্ঘকার হবে নাকি রসুকার হবে? এই দুটো বানান পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসছে। তাহলে খেয়াল করে দেখো, দুর্ঘটনা মানে কি? দূরের ঘটনা না, খারাপ ঘটনা, সেটা দূর বুঝাচ্ছে না। সুতরাং এইখানে অবশ্যই কি হবে? রসুকার হবে। এবার আসো দয় দীর্ঘকার। দয় দীর্ঘকার দিয়ে কেমন হতে পারে? যেমন দেখো দূর, হ্যাঁ, দূরবর্তী, দূরবর্তী, আরো হতে পারে দূরতম, দূরতম। ওকে, বুঝতে পারছো? গুড, ভেরি গুড। এইবার দেখো আমরা অনেকগুলো বানান একটু দেখি। অনেকগুলো বানান এখন আমরা দেখবো এক নজরে। আমাদের প্রথম যে বানান, এখানে দেখো দয় রসুকার দু। দ্বিতীয়তে বানান দেখো এই যে দয় দীর্ঘকার দু। তো একটু খেয়াল করে দেখো, দয় দীর্ঘকার দু দিয়ে যেগুলো আছে এইগুলো দেখো তো, এই যে এইগুলো খেয়াল করে দেখো, এগুলো দেখো সবগুলো দূর বুঝাচ্ছে। দূর, দূরবর্তী, দূর দূরান্ত, দূরালোপন, দূরীকরণ, অধূর, দূরত্ব। এই যে দূরত্ব বানান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দূরবীক্ষণ, দূরাগত, দূরদৃষ্টি, দূরগামী, দূরদর্শী, দূরদেশ ইত্যাদি। তাহলে দেখো এগুলো সবগুলো দেখো ডিস্টেন্স বুঝাচ্ছে, দূরত্ব বুঝাচ্ছে। কিন্তু এইবার এইখানে খেয়াল করে দেখো, এগুলো কোনোটাই কিন্তু দূরত্ব বুঝাচ্ছে না। একটু ভালো করে খেয়াল করো। দুরবস্থা মানে কি? খারাপ অবস্থা। দুরন্ত, দুর্বার, দুরাকাঙ্ক্ষা। দুরাকাঙ্ক্ষা মানে কি? দূরের আকাঙ্ক্ষা না। দুরারোগ্য, দুরূহ, দুর্গা, দুর্গতি, দুর্গ, দুর্দান্ত, দুর্নীতি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুর্নীতি। দুর্যোগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা, দুর্নাম, এইগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দুর্বল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দুর্ভোগ, দুর্দিন, দুর্জয়, দুঃসময়। দেখছো এগুলো কিন্তু কোনোটা কিন্তু দূরত্ব বুঝাচ্ছে না, আর এগুলো সবগুলো দেখো দূরত্ব বুঝাচ্ছে। তাহলে সহজ কথা, দূরত্ব বুঝালে দয়ের সাথে দীর্ঘকার হবে, আর দূরত্ব না বুঝালে দয়ের সাথে রস্যকার হবে। দূরত্ব বুঝালে দয়ের সাথে দীর্ঘকার হবে, দূরত্ব না বুঝালে দয়ের সাথে রস্যকার হবে। এই নিয়মটা বুঝছো কিনা বলো তো? দুরবস্থা বলতে খারাপ অবস্থা। দুরবস্থা মানে দূরের অবস্থা না। মানুষ বলে না যে তার দুরবস্থা, তার মানে কি? খারাপ অবস্থা। যেমন ছেলেটার স্বাস্থ্যের দুরবস্থা মানে স্বাস্থ্যের খারাপ অবস্থা। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? বুঝাইতে পারছি বলো তো ভাইয়া? ক্লিয়ার? এই জিনিসগুলো আমাদের প্রয়োগ অপপ্রয়োগে অনেক কোশ্চেন আসবে। প্রয়োগ অপপ্রয়োগ যখন পড়বা তখন এই টপিকের সাথে ওই টপিকটা কিন্তু কানেক্টেড। এই টপিকের সাথে ওই টপিকটা কি কানেক্টেড। আচ্ছা, এরপর দেখো পূর্ণ এবং পুনঃ, এটা তো পারবাই। যেমন দেখো যে পূর্ণ শব্দটি দ্বারা সমাপ্ত, শেষ বুঝায়। যেমন দেখো পূর্ণতা, পূর্ণচ্ছেদ, পূর্ণমান। আর পুনঃ মানে হচ্ছে যখন পুনরায় বুঝায়, মানে পুনরায়। যেমন দেখো পুনরায়, পূর্ণমুদ্রিত, পূর্ণমিলন। এটা পারবা, এখানে আসলে বুঝার কিছু নেই। আচ্ছা, এইবার আমরা অধুর মানে কি? অধুর মানে হচ্ছে মানে দূর। দেখো সহজ কথা হচ্ছে অধুর শব্দটার ভিতরে দূর আছে না, সো দূর মানে কি? ডিস্টেন্স। তো এখানে দীর্ঘকার বসবে, সহজ কথা। ঠিক আছে, তাহলে দুঃসাহস, হ্যাঁ দুঃসাহস তো রস্যকারই বসবে। দুঃসাহস মানে কি? দুঃসাহস মানে কি? দূরের সাহসকে বোঝায়। ওকে, অধূর বলতে মানে বিশাল দূর, এই ধরনের। ওকে, আচ্ছা, এবার আসো এখানে অনেকগুলো বানান আমি এক নজর একটু বলে দিব। এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো শুরু। দেখো দীর্ঘিকার যুক্ত কিছু বানান আছে। দীর্ঘিকার যুক্ত বানান অর্থাৎ দেখো এই বানানগুলোতে দীর্ঘিকার বসে। যেমন এই যে ইদানিং বানান, ইদানিং বানানের ভিতরে দীর্ঘিকার বসবে। অনেক সময় আমরা ইদানিং বানান এরকম লিখি, ইদানিং। যেগুলো আমি দাগ দিব ওগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, ওগুলো ভালো করে পড়বা। হ্যাঁ, আচ্ছা, এবার খেয়াল করে দেখো। এবার দেখো যে মনীষা, মনীষা বানানে দীর্ঘিকার আছে। হ্যাঁ, মনে রাখবা। সরীসৃপ বানানে দীর্ঘিকার আছে। এখানে আর তেমন কিছু নাই। এই দুটো বানান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মনীষা আর একটা হচ্ছে ইদানিং।
মানুষ বলে দুরন্ত মানে কি, ছেলেটা খুব দুরন্ত, মানে যাকে ধরে রাখা যায় না, যাকে আটকানো যায় না, দমন করা যায় না, দুর্ধর্ম আছে না, এই শব্দগুলোর সিমিলার টাইপ শব্দ, সেটা দ্বারা দূর বুঝায় না। আচ্ছা, এরপর দেখো এখানে দুইটা দীর্ঘিকার আছে এমন শব্দ, এই যে দেখো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো দাগ দিব এগুলো খাতায় নোট করবা। মনীষী, খাতা থাকলে খাতায় নোট করবা। মনীষী, সমীচীন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাগীরথী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতীচী, মহীয়সী, খুবই গুরুত্বপূর্ণ বানান মহীয়সী, হ্যাঁ। জীবনী, হরিতকী, উজ্জীবিনী, এই যে উজ্জীবনী, দেখছো এগুলো। অশরীরী, অশরীরী, দেখছো এগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো প্রত্যেকটা শব্দে দুইটা দীর্ঘিকার আছে, প্রত্যেকটা শব্দে কি আছে বলো তো, এই যে দেখো দুইটা দীর্ঘিকার আছে। লেখা শেষ হইলে বলো ডান, লেখা শেষ হইলে বলো ডান, ওকে। বুঝছো? আচ্ছা, সবগুলো অর্থ তো বলতে পারবো না, অনেকগুলোর অর্থই তুমি জানো না, তো অর্থ যাদের জানার অর্থ তোমার পরীক্ষায় আসবে না। তো যেমন অশরীরী মানে কি, আমরা ওই যে তোমরা ওই যে ছোটবেলায় ওই যে আহট দেখতে, অশরীরী আত্মা মানে শরীর নাই এরকম বুঝায়। তো অনেক শব্দ আছে তুমি অর্থ জানবে না, অর্থ জানার দরকার হলে তুমি গুগল করলে অর্থ পেয়ে যাবা, বাট আমি বানানগুলো তোমাদেরকে শেখাচ্ছি, ওকে। আচ্ছা, তাহলে আবার বলতেছি, এই যে উদিচি, সরি এটা 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 দাগ দাও ভুলে গেছি, উদিচি, হ্যাঁ উদিচি, দুইটা দীর্ঘিকার। আবার বলছে উদিচি, মনীষী, এগুলো দেখবে যে একটু পরেই দেখবে যে বোর্ডের কোশ্চেন চলে আসছে, একটু পরেই দেখবে যে এখান থেকে বোর্ডের কোশ্চেনগুলো চলে। যেমন সমীচীন বানান, এইটা থেকে কয়েক হাজার বার বোর্ডে কোশ্চেন আসছে, মানে হিসাব করতে পারবে না, সমীচীন বানান কয়েক হাজার বার বোর্ডে কোশ্চেন আসছে, ওকে। আচ্ছা, এইবার দেখো আমরা একটু দেখি যে এখানে আসো দুইটা, প্রথমটা হচ্ছে দীর্ঘিকার পরেরটা রসিকার, এমন কিছু বানান আছে। প্রথমটা দীর্ঘিকার পরেরটা রসিকার, এমন বানান আছে। প্রথমটা দীর্ঘিকার পরেরটা রসিকার, এমন বানান আছে, ওকে। এমন বানানগুলোর ভিতরে এই যে জীবিত বানান গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর দেখো এই যে বিনা পানি বানান গুরুত্বপূর্ণ। এরপর এই যে গীতাঞ্জলি, এই বানানটাও গুরুত্বপূর্ণ, গীতাঞ্জলি, গীতাঞ্জলি, হ্যাঁ। অঞ্জলি প্রত্যয় যুক্ত হলে এগুলোতে দীর্ঘিকার হয়, রসিকার হয়, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি। আচ্ছা, এরপর দেখো যে বাল্মীকি বানান গুরুত্বপূর্ণ, ওকে। দেখো প্রথমটা দীর্ঘিকার পরেরটা রসিকার। গীতিকা বানান গুরুত্বপূর্ণ। মরীচিকা কয়েক হাজার বার বোর্ডে আসছে, প্রথমটা দীর্ঘিকার পরেরটা রসিকার, এই বানানগুলো গুরুত্বপূর্ণ। বাংলাভাষ বইয়ে গুরুত্বপূর্ণ লেখাগুলো কালো রং দিয়ে হাইলাইট করা আছে, এই যে দেখছো সাদিয়া আক্তার, বাংলাভাষ বইয়ে যে বানানগুলো গুরুত্বপূর্ণ ওগুলো কালো বোল্ড করে দেওয়া আছে, কালো রং দিয়ে ওগুলো হাইলাইট করে দেওয়া আছে বাংলাভাষ বইতে, ওকে। এগুলো উঠানো হয়েছে। তাহলে বিনা পানি প্রথমটা রসিকার, প্রথমটা দীর্ঘিকার, দেখো এই যে প্রথমটা দীর্ঘিকার পরেরটা রসিকার। জীবিত প্রথমটা দীর্ঘিকার পরেরটা রসিকার। বাল্মীকি প্রথমটা দীর্ঘিকার পরেরটা রসিকার। গীতিকা, গীতাঞ্জলি, মরীচিকা, বুঝাইতে পারছি? দীর্ঘিকার রসিকা, দীর্ঘিকার রসিকার, দেখছো ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো এখানে আছে প্রথমটা, এবার হচ্ছে আগে রসিকার পরে দীর্ঘিকার। আচ্ছা, আগে একটু আগে কি শিখছি যে প্রথমটা দীর্ঘিকার পরেরটা রসিকার, এবার শিখবো না, আগে হচ্ছে রসিকার আর পরে হচ্ছে দীর্ঘিকার। তাহলে আগে রসিকার পরে দীর্ঘিকার, খেয়াল করো, আগে রসিকার পরে দীর্ঘিকার, আগে রসিকার পরে দীর্ঘিকার। অনেক বানান আছে, সবগুলো বানান আমি বলবো না, যেগুলো গুরুত্বপূর্ণ। যেমন এই যে বিভীষণ বানান গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদের প্রশ্ন আসবে। নিষিদ্ধ বানান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, প্রথমটা রসিকার পরেরটা দীর্ঘিকার, ওকে। জিজ্ঞাসা বানান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, প্রথমটা রসিকার পরেরটা দীর্ঘিকার। আচ্ছা, এরপর আসো আর কি, এই যে নিরীহ বানান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ, প্রথমটা রসিকার পরেরটা দীর্ঘিকার। এই যে ভগিনী বানান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। চিকিৎসা বানান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ বানান, এটা মানে সবই গুরুত্বপূর্ণ, সবই তোমরা পড়বা, আমি স্লাইড দিয়ে দিব, বাট এগুলো একটু পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ আর কি, আমার কাছে মনে হয়েছে একটু বেশি গুরুত্বপূর্ণ, ওকে, বুঝছো? না, এগুলোর কোনো নিয়ম নাই, মানে নিয়ম, এগুলোর আলাদা কোনো নিয়ম নাই, এগুলো আলাদাভাবেই তোমাকে মনে রাখতে হবে, ওকে। এগুলো আলাদাভাবে, এগুলো যদি নিয়ম থাকতো তাহলে তো তোমার নিয়মেই পড়াইতাম। তো এগুলো হচ্ছে কি তোমার, এগুলো তুমি ঢালাও ভাবে আলাদা আলাদাভাবে, এই যে তোমাকে এই যে কৌশল বলে দিচ্ছি যে প্রথমটা রসিকার পরেরটা দীর্ঘিকার, এভাবে আলাদা আলাদাভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে, ওকে। তাহলে এগুলো তুলে নাও, জাস্ট এগুলো আমি দাগাই দিচ্ছি, ওগুলো তুলে নিবা, তাহলে তোমার লেখার প্র্যাকটিসটা হয়ে যাবে, একটু পর বোর্ড কোশ্চেন সলভ করতে কাজে লাগবে। আর স্লাইড যখন আমি আপলোড দিয়ে দেবো তখন তো তুমি এটা পাবাই, সমস্যা নাই।
হয়েছে? আচ্ছা ভাই আজকে বাংলা বাস বই বাংলা নিয়মের আছে তা একটা ছবি দিন। ঠিক আছে, ছবি দিব। আচ্ছা এবার দেখো, এরপর দেখো দুইটাই রস্বীকার। এমন বানান কোনগুলো? দুইটা রস্বীকার, দুইটা রস্বীকার। অতিথি বানান গুরুত্বপূর্ণ, জবাবদিহি বানান গুরুত্বপূর্ণ, সমিতি বানান গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে পানিনি বানান গুরুত্বপূর্ণ। পানিনি হচ্ছে একজন ব্যাকরণবিদের নাম। পানিনি বানান মনে রাখবো, প্রথমটা কিন্তু মূর্ধন্য ন, প্রথমটা মূর্ধন্য ন। তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, খেয়াল করে দেখো। তাহলে এই চারটা বানান মনে রাখবো। অতিথি, অতিথি বানান পরীক্ষাতে অনেকবার আসছে। অতিথি দুইটাই রস্বীকার। অতিথি বানান আমরা ভুল করি, অতিথিতে আমরা ভুল করি। দুইটাই কি? অতিথিতে দুইটাই রস্বীকার। অতিথিতে কি? দুইটাই রস্বীকার। ওকে, এগুলো প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা এখানে এগুলো লাগবে না, তিনটা রস্বীকার, এগুলো লাগবে না। ঠিক আছে, এরপর দেখো এই যে এইগুলো লাগবে। এই যে দেখো একটা রস্বীকার, আরেকটা দীর্ঘিকার, আরেকটা রস্বীকার। তো রস্বীকার, দীর্ঘিকার, রস্বীকার। এরকম আছে কি বিভীষিকা। এই যে দেখো রস্বীকার, দীর্ঘিকার, রস্বীকার। পিপিলিকা, ও মাই গড, এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই যে দেখো রস্বীকার, দীর্ঘিকার, আবার রস্বীকার। দেখছো পিপিলিকা। নিপীড়িত, জিজিবিষা। এই যে জিজিবিষা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো এই যে জিজিবিষার মধ্যে খেয়াল করো, রস্বীকার, দীর্ঘিকার, রস্বীকার, রস্বীকার, দীর্ঘিকার, রস্বীকার, রস্বীকার, দীর্ঘিকার, রস্বীকার। দেখছো? ওকে 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 ওকে, বুঝছো 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 কিনা বলো তো? তাহলে পিপিলিকা, পিপিলিকা এটা একদম মুখস্থ করে ফেলবো। এটা আমি একদম মুখস্থ, পিপিলিকা চোখ বন্ধ করে লিখে ফেলতে হবে এরকম, বুঝছো? এরকম ভাবে শিখতে হবে। বিভীষিকা চোখ বন্ধ করে মুখস্থ লিখে ফেলতে হবে, বি বি সি কা, এমনি, বুঝছো? মুখস্থ মানে এগুলো কি মুখস্থ করে ফেলতে হবে, কলম চড়বে। আচ্ছা এবার আসো, আমি একটু তোমাদেরকে কিছু বানান একটু বলি, খেয়াল করো। এখানে অনেকগুলো বানান আছে, সবগুলো বানান গুরুত্বপূর্ণ না, জাস্ট যেগুলো বলি এগুলো একটু খেয়াল করো। দুইটা রস্যুকার আছে, এমন বানান কোনগুলো? দুইটা রস্যুকার। মুমুক্ষা, দুইটা রস্যুকার। আবার মুমুক্ষু বললে কিন্তু, যদি বলে মুমুক্ষু, মুমুক্ষু, তখন কিন্তু আবার তিনটা রস্যুকার। এটা একটু খেয়াল রাখো। তাহলে মুমুক্ষা দুইটা রস্যুকার। আচ্ছা এরপর আসো দীর্ঘকার আছে, এমন বানান কোনগুলো? যেমন ন্যূনতম। এই বানানটা আমরা অনেকে ভুল করি। আমরা এই বানানটা লিখি কিভাবে? আমরা এই বানানটা লিখি ন্যূনতম, কারণ আমরা বানানটা উচ্চারণ করে ন্যূনতম, এই জন্য আমরা বানানটা এরকম লিখি না। বানানটা ন্যূনতম, ন্যূনতম, ন্যূনতম। এই যে দেখো এখানে প্রথম নয়ের পর একটা জফালা হবে, প্রথম নয়ের পর জফালা হবে। ঠিক আছে? আচ্ছা এরপর দেখো এই যে এই বানানটা গুরুত্বপূর্ণ, অনসুয়া। ঠিক আছে, এই যে দেখো এই বানানটা আমরা উচ্চারণ করি অনুসুয়া, এই জন্য আমরা কি করি? দন্তনের সাথে একটা রস্যুকার দিয়ে দিই না। এটা মনে রাখবা, প্রথমটা হচ্ছে অন, পরেরটাতে প্রথম নয়ের সাথে কিছু নাই, এরপর হচ্ছে দন্তস্ব দীর্ঘকার। দেখছো? ময়ূর বানানটাতে দীর্ঘকার, এটা মনে রাখবা। ঠিক আছে? কৌতূহল বানানটাতে দীর্ঘকার, এটা মনে রাখবা। কৌতূহল বানানটাতে দীর্ঘকার। আর রস্যুকার দিয়ে যেগুলো আছে এগুলো তো তুমি পড়ছো, এই যে দুর্গ, দুর্গাভুজ, ত্রিভুজ, এগুলো পারবা। আচ্ছা এইবার আসো, এখানে হচ্ছে প্রথম দুইটাই রস্যুকার। এবার এখানে বলতেছে প্রথমটা রস্যুকার, পরেরটা দীর্ঘকার। আমি কিন্তু তোমাদেরকে শর্ট করে দিচ্ছি, মানে গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো কিন্তু বলে দিচ্ছি। এর মধ্যে দেখো এই যে মধুসূদন, এটা গুরুত্বপূর্ণ। মধুসূদনে দেখো প্রথমটা রস্যুকার, পরেরটা দীর্ঘকার। মুহূর্ত, এটা গুরুত্বপূর্ণ, প্রথমটা রস্যুকার, পরেরটা দীর্ঘকার। দেখো মুহূর্ত, এটা দেখো এই যে গুরুত্বপূর্ণ, প্রথমটা রস্যুকার, পরেরটা দীর্ঘকার। মুহূর্ত, প্রথমটা রস্যুকার, পরেরটা দীর্ঘকার। দেখো মধুসূদন, প্রথমটা রস্যুকার, পরেরটা দীর্ঘকার। খেয়াল করো, মধুসূদন প্রথমটা রস্যুকার, পরেরটা দীর্ঘকার। মুহূর্ত, প্রথমটা রস্যুকার, পরেরটা দীর্ঘকার। খেয়াল করছো? মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ বানান, মানে বাংলা বানানের ইতিহাসে যত গুরুত্বপূর্ণ বানান আছে তার মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বানান হচ্ছে মুহূর্ত। এটা তুমি যদি হিসাব করো, প্রতি বছর অন্তত মিনিমাম 5টা বোর্ডে এই বানানটা আসে, মিনিমাম 5টা বোর্ডে প্রতি বছর এই বানানটা আসে, মুহূর্ত। ঠিক আছে? বুঝছো বুঝছো বুঝছো? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আচ্ছা এরপর দেখো এই যে মুমূর্ষু। আচ্ছা এই যে দেখো মুমূর্ষু, এখানে দেখো যে প্রথমটা রস্যুকার, পরেরটা দীর্ঘকার, পরেরটা রস্যুকার। নূপুর বানানে প্রথমটা দীর্ঘকার, পরেরটা রস্যুকার। এই যে দেখো নূপুর, প্রথমটা দীর্ঘকার, পরেরটা রস্যুকার। এগুলো টোটালি প্র্যাকটিস করার বিষয়। পুঙ্খানুপুঙ্খ দেখো তিনটাই রস্যুকার, তবে মনে রাখবা পুঙ্খানুপুঙ্খতে উভয়ের সাথে খ যুক্ত হয়। তিনটাই কি? রস্যুকার। বুভুক্ষু, মুমুক্ষু,
এগুলোতে দেখো 3টাই রস্যকার। আচ্ছা মুহুর্মুহু, এখানে দেখো যে 4টাই রস্যকার, দেখছো বানানটা খেয়াল করো, মুহুর্মুহু 4টাই রস্যকার। হ্যাঁ, এরপর দেখো 2টা দীর্ঘকার, এমন বানান কোনগুলো? 2টা দীর্ঘকার, এগুলো হচ্ছে কি বিভূতিভূষণ, দেখো বিভূতিভূষণ, দেখো 2টাই দীর্ঘকার, 2টাই দীর্ঘকার। এগুলো টোটালি প্র্যাকটিসের বিষয়, অনেকের এখনই মাথা ঘুরতেছে, মাথা ঘুরলে আমার কিছু করার নাই। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, মাথা ঘুরার কোনো কারণ নাই। এরপর দেখো যে উয়ের সাথে খ যুক্ত হয় এমন কিছু বানান আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আকাঙ্ক্ষা, কাঙ্ক্ষিত, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, এই বানানগুলো তো উয়ের সাথে ক্ষীয় যুক্ত হয়। ক্ষীয়, আমরা অনেক সময় আকাঙ্ক্ষা বানান এরকম লিখি, আকাঙ্ক্ষা উয়ের সাথে খ দিয়ে দিই, এটা ভুল বানান। আকাঙ্ক্ষা, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী এগুলো উয়ের সাথে খ যুক্ত, ক্ষীয় যুক্ত হয়। উয়ের সাথে কি যুক্ত হয়? ক্ষীয় যুক্ত হয়। আচ্ছা, আর এই যে উয়ের সাথে ক যুক্ত হয় এমন বানান আছে অঙ্ক, অঙ্কন, বঙ্কিম, সংখ্যা, শশাঙ্ক, বুঝছো? এগুলো একটু মনে রাখবা। আচ্ছা এই যে শেষ। আচ্ছা এইবার আসো, এবার খেয়াল করো, এবার খেয়াল করো, এবার খেয়াল করো। এখানে আমরা কিছু বানান দেখব, এখানে আমরা অনেকগুলো বানান দেখব। এন্ড এই বানানগুলো মানে এতগুলো কি মনে থাকবে তোমাদের? থাকবে, থাকবে। এগুলো টোটালি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, টোটালি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, এখানে অনেকগুলো বানান আছে, তো একটু বুঝো ভালো করে। আজকে কি আর পড়াবো? আমি কি পড়াবো নাকি শেষ করে দিব? নেক্সট মানে এখানে শেষ করে দিয়ে নেক্সট পার্টটা আবার পড়াবো, কোনটা বলো তো? অনেকে দেখতে মানে মাথা ঘুরতেছে, এখন মাথা ঘুরলে তো এখানে কিন্তু আরো অনেক কিছু শব্দ আছে। হ্যাঁ, মানে এগুলো দেখো বাংলা বানান, এগুলো হচ্ছে বিশেষ বানান। এখন এই বিশেষ বানানগুলো কি পড়াবো? তোমরা বললে আমি একদম কিছু কখনোই না। ঠিক আছে, তাহলে আর আচ্ছা থাক, আজকে আর না পড়াই। আমরা হচ্ছে আজকে যতটুকু পড়াইছি অতটুকুই ভালো করে পড়ো। আমি অতটুকুর স্লাইডটা হচ্ছে তোমাদেরকে দিয়ে দিব। নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো পড়বো, আবার বোর্ডের কোশ্চেনগুলো সলভ করবো। সো তো প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা আজকে যতটুকু পড়াইছি অতটুকু ভালো করে পড়ো। আজকে যতটুকু পড়াইছি অতটুকু ভালো করে পড়ো, আর বেশি পড়া লাগবে না। আজকে যতটুকু পড়াইছি ততটুকুই ভালো করে পড়লেই হবে। আর যাদের কাছে এই যে বই নাই, এই বইটা যাদের কাছে আছে তারা দেখবে যে অনেক ইজি, জীবনটা অনেক সহজ হয়ে যাবে। দ্বিতীয় পত্রের জন্য এই বইটা থাকলে, ফার্স্ট পেপারের জন্য এই বইটা থাকলে জীবন অনেক সহজ হয়ে যাবে। সো 2টা বই হচ্ছে অর্ডার দিয়ে নিবা। দেখো বইগুলো খুব মানে দেখতেই খুব চমৎকার। সো বই 2টা অবশ্যই অর্ডার দিয়ে নিবা। এই 2টা বই জীবন অনেক সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, আমি আসলে আর না পড়াই, তোমরা দেখি যে এত চাপ নিতে পারবা না। হ্যাঁ, তোমাদেরকে আসলে চাপ দিয়ে লাভ নাই। আস্তে আস্তে পড়ো, সময় আছে, অনেক সময় আছে, আস্তে আস্তে পড়ি। বাট একটু মানে সিরিয়াল মেনটেন করে, সিকোয়েন্স মেনটেন করে পড়ার জন্য চেষ্টা করো। এই যে এখন যেমন ক্লাস করতেছো লাইভে, একদম শেষ পর্যন্ত এইভাবে লাইভে ক্লাস করো। আমি দায়িত্ব নিয়ে শেষ করাবো, এটা আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে শেষ করাবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।